যদি প্রথমত শুরু করে দিই, একান্তর কোণের ধারণা এসেছিল, অনুরূপ কোণের ধারণা এসেছিল, তার আগে বিপ্রতীক কোণ পড়েছিলিস ঠিক একদম ক্লাস 8-এ। আর মধ্যবিন্দুটা সাধারণত তোদের যে কোনো একটা মিড পয়েন্ট, এই যেমন ক্লাস 9-এ যখন মধ্যবিন্দু পড়াচ্ছিলাম, যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়ে তার একটা সংযোজক সরলরেখা বার করার নিয়ম হয়েছে। কি করতে হতো? দুটো পয়েন্টকে যোগ করে তাদের গড় করতে হতো। খুব ইজি ছিল সেই বিষয়গুলো। এখানে সেগুলোকেই কাজে লাগানো হচ্ছে। মেন যে উপপাদ্যই রয়েছে আর তার অ্যাপ্লিকেশন আমরা এখানে। ফার্স্ট উপপাদ্যটা যদি আমাদের লক্ষ্য দেখা যায়, এখানে তাহলে কি কি আসছে? তাহলে প্রথম যে উপপাদ্যটা যদি আমি কথা বলি, এগুলো আমরা ত্রিভুজের মাধ্যমে কিন্তু অ্যাপ্রোচ করতে চলেছি। কিসের মাধ্যমে? ত্রিভুজের। যেখানে আমরা দেখব যে কোনো একটা ত্রিভুজে দুটো বাহুর মধ্যবিন্দু নেওয়া আছে, সেই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা বলা হয় তৃতীয় বাহুর সমান্তরাল তারপর। এটা আমাদের এখানে প্রমাণ। কি বললাম? কোন একটা ত্রিভুজ দেয়া আছে, ধরে নে তোর কাছে, তাহলে আমি একটু ত্রিভুজ আঁকার চেষ্টা করি। হ্যাঁ, ত্রিভুজ আমার কাছে প্রেজেন্ট। তাহলে এই যে ত্রিভুজটা আমাদের এখানে দেয়া আছে, এই ত্রিভুজের মধ্যে কোনো একটা, ধরা যাক বলে নেওয়া গেল এই দুটো বাহু আছে, এইটা ধরে নে ত্রিভুজটার নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। ত্রিভুজটা তোরা দেখতে পাচ্ছিস তো? পরিষ্কার তো একদম? বোর্ডে লেখাটা বোঝা যাচ্ছে তো ত্রিভুজে যে আমি করছি? বলতে থাকবো, জিজ্ঞাসা করবো। তাহলে এই যে ত্রিভুজটার বলেছে যে কোনো দুটো বাহু, আমি ধরে নিচ্ছি এ বি আর একটা হচ্ছে এসি। এই যে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু আমি কল্পনা করলাম এইটা হচ্ছে ওর মধ্যবিন্দু। এটা কালিটা একটু চেঞ্জ করি, লাল কালি। এটা হচ্ছে ধরে নে মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দুকে আমি নাম দিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দুটার নাম দিলাম ই। বলছে এই মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, এই যে সংযোজক সরলরেখাংশটা হবে, সেটা হবে এই তৃতীয় বাহুটার সঙ্গে সমান্তরাল ও ওর অর্ধেক। ক্যাচ করতে পারছিস? তার মানে এই যে ডিইটা, সেটা হবে প্যারালাল টু বিসি, ফার্স্ট আউটকাম এটা। আর দ্বিতীয় আউটকাম কি? এটা হবে ভূমির, মানে এই যে তৃতীয় বাহুটার দৈর্ঘ্যের অর্ধেক। বোঝাতে পেরেছি? এই দুটো কিন্তু আমাদের রেজাল্ট প্রমাণ করে দেয়। এটা হচ্ছে ফার্স্ট উপপাদ্য। এটা হচ্ছে একদম ফার্স্ট যেটা আমাদের করে দেখা, যে এই যে সংযোজক সরলরেখাংশটা অর্ধেক এবং সমান্তরাল, তার মানে ডিইটা এদের মধ্যবিন্দু। বুঝতে পারছি? মানে উল্টো আর একটা উপপাদ্য থাকবে যেখানে বলবে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, যাতে ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার বাহুর অর্ধেক দেখাতে পারে। তার মানে ওখানে সংযোজক সরলরেখাংশকে আমাদের ওর সমান্তরাল এবং অর্ধেক দেখাতে বলে। আর নেক্সট উপপাদ্যতেই আমাদের প্রমাণ করতে দেবে যে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটা বাহুর ওপর সমান্তরাল সরলরেখা, মানে সমান্তরালটা শুধু দেয়া থাকে, প্যারালাল কন্ডিশনটাই নেক্সটের জন্য আমাদের দেয়া থাকবে, তাহলেই বলবে যে ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখা কিন্তু এই দ্বিতীয় বাহুর অর্ধেক, মানে এইটাকে শো করতে হবে। শো একটাকে সমদ্বিখণ্ডিত করে অপরটাকে শো করতে হবে। আমরা প্রথমটাকে আগে উপপাদ্য জিনিসটা কি সেটা দেখি। আমি আবারও বলছি, তোরা আগেও করেছিস, তাও আর একবার এটা নিয়ে কথা বলে নিচ্ছি। উপপাদ্য বিষয়টা বুঝছিলিস? ফার্স্ট তোরা বিপ্রতীকপূর্ণ উপপাদ্য পড়েছিস। উপপাদ্য করার জন্য আমাদের যে সমস্ত স্টেপগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই চারটে জিনিস। প্রথমত এই চারটে জিনিস, একটা হচ্ছে প্রদত্ত, একটা হচ্ছে প্রামাণ্য, এবার আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। আর একটা হচ্ছে অঙ্কন, একটা হচ্ছে ফাইনাল একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের মান। এবার এই চারটে বিষয় কি কি? এই চারটে বিষয় কিন্তু আমি তোদের লিখে পাঠিয়েছিলাম। তো প্রদত্ত মানে আমাদের কাছে উপপাদ্যটা সম্পর্কে, ভালো করে শুনবি। প্রদত্ত মানে আমাদের কাছে উপপাদ্যটা সম্পর্কে কি দেওয়া আছে সেটাকে আগে লিখে, বুঝতে পেরেছি? প্রদত্ত মানে উপপাদ্যটা সম্পর্কে যা দেওয়া আছে সেটাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। যা দেওয়া আছে, প্রদত্ত মানে যা দেওয়া বা গিভেন। নেক্সট স্টেজটা দেখ কি বলেছে, প্রামাণ্য।
আমরা যদি বাংলাটাকে একটু ভালো করে বুঝি তাহলে এই শব্দটার মানে বুঝতে পারবো। প্রামাণ্য মানে হচ্ছে আমাদেরকে যা প্রমাণ করে এখানে দেখাতে হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রামাণ্য, অর্থাৎ যা আমাদের কাছে প্রমাণ করতে হবে। 3 নম্বরটা আমাদের কাছে বলতে পারিস অপশনাল, মানে সব ক্ষেত্রে লাগে আবার অনেক ক্ষেত্রে লাগে না। এটা হচ্ছে আমাদের কাছে অঙ্ক। হয়তো কখনো কোনো একটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে নতুন কিছু আঁকতে হলো, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা ইউজ হয়। মানে তোরা যেমন আঁকা অবশ্যই আঁকতে ভালোবাসিস অনেকেই, যাই হোক সেই আঁকার বিষয়টা যখন আসবে, অর্থাৎ নতুন যখন কোনো কিছু সাহায্য নিয়ে আমরা আঁকলাম, তখন সেটাই হয়ে গেল কিন্তু আমাদের কাছে কি অঙ্ক। আর সেটাকে তখন সেরকম ভাবে মেনশন করে দেবো যদি কিছু থাকে। নেক্সট অ্যান্ড ফাইনাল, সেটা হচ্ছে আমাদের কাছে এই যে এত কিছু লিখলাম, প্রদত্ত লিখলাম, প্রামাণ্য লিখলাম, কোন করলাম, কোনটা অপশনাল, অনেক সময় লাগে অনেক সময় লাগে না, সেটা আমরা দেখে নেবো। যেটা যেমন থাকবে, যেমন গিভেন দেবে সেটার উপর বেস করে আমরা উৎপাদ্যটার জন্য অঙ্কন ব্যবহার করব। আর সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ মানে কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণটা এ ফুলফিল করব, ঠিক আছে। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল প্রসেস। এই যে প্রমাণটা করে দেখাবো স্টেপ বাই স্টেপ, সেটাই হবে আমাদের ফাইনাল স্টেজ। এই হচ্ছে উপপাদ্যকে করার জেনারেল স্টার্টিং ওভারভিউ। মানে এইগুলোকে ধরে কিন্তু একটা উপপাদ্যকে প্রমাণ আমরা করবো। বোঝাতে পেরেছি? এটা নিয়ে আর কোনো ডাউটস আছে কারণ? বলে বেল। এই চারটে বিষয় নিয়ে কারো কি কোনো ডাউটস আছে? দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ, মানে ভাষাকে যত পারবো অ্যানালাইসিস করব, কোনো গড়বড় নয়, যত পারবো ভাষাটাকে আমরা অ্যানালাইসিস করব, ততই আমাদের কাছে কিন্তু উপপাদ্য সহজ হয়ে দাঁড়াবে। উপপাদ্য মানে একদম কেউ অন্ধের মতন মুখস্থ করিস না, আবার বলছি উপপাদ্যকে বোঝার জিনিস, একটা জিনিসকে বুঝে একটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করতে থাকবো। যেমন দেয়া থাকবে তেমন অ্যাপ্রুভ করবো আর সেরকম রেজাল্ট বেরিয়ে আসবে। বোঝা গেছে? তাহলে দিয়েছে কি, কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ কি দেখাতে বলেছে? তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ যে দুটো বাহুর আমি মধ্যবিন্দু বার করেছি সেটা বাদ দিয়ে যে একটা বাহু পড়ে আছে সেটাই হচ্ছে ওই তৃতীয় বাহু। এই যেমন আমি আরেকবার স্টার্ট করছি, দেখ আর একটা শেপ নিই, ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজটাকে নিয়ে বসিয়ে দিই, এইখানে হচ্ছে আমি উপপাদ্যটা রাখবো, ত্রিভুজের ছবিটা, এই যে ত্রিভুজটা নিলাম, এই যে ত্রিভুজটা নিয়েছি, একটা ছবি তো আঁকতেই হবে উপপাদ্যের জন্য, ছবি তো মাস্ট, তোকে একটা ত্রিভুজ আঁকতে হবে, আমার এখানে ইজিলি হয়ে গেল। এইবার এই যে ত্রিভুজটা যেমন দেয়া থাকবে সেই অনুযায়ী বলেছে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ত্রিভুজটা প্রথমে এঁকে নেওয়ার পরে তার নাম দিয়ে দিতে হবে, যেমন আগে করলাম, আবার একটা করছি, এ বি সি ধরে নিলাম ত্রিভুজটার নাম। ওকে, আচ্ছা বিটাকে একটু নিচে দিই, কারণটা আমি বলবো, নিচে দিয়ে করলে সুবিধা হবে। তাহলে এই যে দুটো বাহু দেখতে পাচ্ছি, কোন কোন বাহু? এই যে হচ্ছে এ বি বাহু দেখতে পাচ্ছি একটা, এর একটা মধ্যবিন্দু নিলাম, এসি বাহু দেখতে পাচ্ছি, এর একটা, এর নাম দিলাম ডি, এর নাম দিলাম ই। ছবি অনুযায়ী এগো, মানে যেমন বলেছে তেমন এগো। বলেছে মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ, তাহলে ডিই এর সংযোজক সরলরেখা এটা, একই না? ডিই এর সংযোজক সরলরেখা এটা, পরিষ্কার? বলেছে কি এই ডিই এর সংযোজক সরলরেখাংশটা হবে এই যে তৃতীয় বাহুটা, মানে এই বিসির সঙ্গে সমান্তরাল হতে হবে। বোঝাতে পেরেছি এটা? ছবিটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? প্রাথমিক যেটা আছে, কোনো সমস্যা কারোর? উপপাদ্যের জন্য যেটা লিখতে হবে সেটা আমি স্টার্ট করছি। তাহলে ফার্স্ট পয়েন্ট কি আমি বলেছিলাম উপপাদ্যের, সেটা হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে যেটা আমাদের কাছে দেওয়া আছে সেটাকে, ঠিক আছে? কি দেওয়া আছে, যেমন আছে সুন্দরভাবে একদম স্বাভাবিক, সব থেকে সহজতর ভাষায় যাকে লেখা যায় ঠিক সেটাকে আমাদের কিন্তু ফলো করতে হবে। প্রদত্ত মানে কি, কি দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে এটা দেখলে কি বলতে পারবি বল? ছবিটা দেখ ভালো করে, আমাদের কাছে কি দেওয়া আছে, একটা এবিসি একটা ত্রিভুজ, যার এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু কে, ডি এবং ই। বোঝাতে পেরেছি? আর সেটাকে কি করেছি আমরা,
যুক্ত করেছি। তাহলে প্রদত্ত কি দাঁড়ালো, যে আমরা ধরি এবিসি যে কোনো একটা ত্রিভুজ, আর কি দেখতে পাচ্ছি, এবং এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিওই। আর আমরা কি করলাম, ডিওই কে ডিও কে যুক্ত করলাম। এটাই অবধি দেয়া আছে। যেমন উপপাদ্য বলেছিল তেমনটুকুই করেছি আমি। কি বলেছিল, যে কোন একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়, যে দুটি বাহু হচ্ছে এবি আর এসি, এই দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় কারা কারা ছিল, ডি আর ই। ছবিটা দেখ আর কথা বল। দুটি বাহুর মধ্যবিন্দু ডি আর ই যথাক্রমে, তাহলে এবির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই, এদের কি করেছে, সংযোজক সরলরেখাংশ। সংযোজক মানে ডি আর ই কে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কাছে কি দেয়া আছে আর সেটাকে লেখা। এটা বুঝতে কারোর কোনো ডাউট, এনিওয়ান? কিভাবে প্রদত্তটাকে আমাদের প্রেজেন্ট করতে হয় বোঝা গেল। জাস্ট যেমন দেয়া আছে সেটাকে লিখে দেওয়া। প্রামাণ্য, প্রামাণ্য মানে আমাদেরকে কি প্রমাণ করে দেখাতে হবে এখানে, সেটাকে লিখে বুঝতে পারলাম। তাহলে নেক্সট পয়েন্ট কি হতে চলেছে আমাদের কাছে, প্রামাণ্য, অর্থাৎ যা আমাদের কাছে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে, এই কথাটা লিখবো, যে আমাদের প্রমাণ করতে হবে, কি বলেছে সেটা ওখানে উপপাদ্যতেই লেখা আছে। মানে উপপাদ্যের স্টেটমেন্টটাকেই আমাদের ভালো করে মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে। উপপাদ্যের স্টেটমেন্টটা মনে রাখলে কিন্তু অর্ধেক উপপাদ্যের কাজ কিন্তু শেষ। তোরা কিন্তু উপপাদ্যকে কেউ ফেলে আসবি না, এবং আমি চাই তোরা যেন ফুল লিখে আসিস। এটাতে কিন্তু 5 নম্বর আছে, কেউ যেন হাতছাড়া করিস না। তাহলে উপপাদ্যর মধ্যেই কিন্তু উপপাদ্যের আনসার রয়েছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে, কি বলেছে, উপপাদ্যটা দেখলেই বুঝতে পারছি। বলেছে যে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। মানে এইখানে ছবিটা ভালো করে দেখলে কি বুঝতে পারছি, যে ছবিটা কি দেখেছি, ছবিটা দেখলে আমরা কি বুঝতে পারছি, দেখ এই যে তৃতীয়, এই যে দুটি মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশটা এই যে তৃতীয় বাহু মানে বিসি এর সঙ্গে সমান্তরাল ও এর অর্ধেক। তার মানে কি দাঁড়ায়, এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় লিখতে চাই, তাহলে 1 নম্বর দাঁড়াচ্ছে ডিইটা মানে সংযোজক সরলরেখাংশটা সমান্তরালকে এই সাইন দিয়ে লিখি। আর এই সাইনটা মানে কি রে, এই সাইনটা মানে কি সাইন, প্যারালাল সাইন, যাকে যাকে আমরা বাংলায় বলি সমান্তরাল। আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই, প্যারালাল সাইন। ঠিক আছে, তাহলে প্রথম জিনিসটা হচ্ছে ডিটা বিসির সাথে প্যারালাল, ফার্স্ট মিটলো। আর সেকেন্ড কি বলেছে, ও তার অর্ধেক দেখাতে বলেছে। তাহলে এবং দিয়ে সেকেন্ড পয়েন্ট যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ডিই সমান হয়ে যাচ্ছে ওর অর্ধেক, তো তাহলে হাফ অফ বিসি। তৃতীয় বাহুর অর্ধেক দেখাতে বলেছে, তৃতীয় বাহুটাকে এই যে বিসি, আশা করি দেখে বুঝতে পারছি, তৃতীয় বাহু মানে হচ্ছে যে নিচে একা পড়ে আছে সেই বিসিটা। তাহলে ডিটা বলেছে এই বিসি এর অর্ধেক দেখা। এই হচ্ছে আমাদের কাছে প্রামাণ্য বিষয়, অর্থাৎ যা আমাদের কাছে প্রমাণ করে দেখাতে হবে। সেকেন্ড পয়েন্টটা বুঝতে কারোর কোনো ডাউট নেই, পরিষ্কার? পরিষ্কার তো? ফার্স্টে যেমন যেমন জিনিসটা দেয়া আছে সেটাকে প্রদত্তটাতে লিখে নেওয়া। বলেছিল কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ। ভালো করে স্টেটমেন্ট যেন মাথায় থেকে যায় তোদের, স্টেটমেন্টকে কেউ ভুলবি না, স্টেটমেন্টটা মাথায় একদম ভালো করে বসিয়ে নিবি। বলেছে কি, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, দেখ ছবিটাকে সেরকম ভাবে আঁকা হয়েছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর, এই যে এবি বাহু আর এসি বাহু, এর মধ্যবিন্দুকে ডি, এর মধ্যবিন্দু হচ্ছে ই, এদের সংযোজক সরলরেখাংশ হচ্ছে এই যে ডিই। তাহলে ডিটা আমাদের দেখাতে বলেছে তৃতীয় বাহু মানে এই যে একা পড়ে আছে কি আর বিসিটা,
তাহলে তৃতীয় বাহু মানে বিসির সাথে সমান্তরাল আর বিসি এর অর্ধেক। ক্লিয়ার? সেটাকেই লিখেছে। যে ধরা যাক কোনো প্রদত্ত যে কোনো একটা ত্রিভুজ এবিসি, যার মধ্যে এবির সাথে এসিটা আমাদের কি এই যে বাহুর যে মধ্যবিন্দুটা যথাক্রমে ডি আর ই, তাদেরকে যুক্ত করা হয়েছে। প্রামাণ্য মানে যা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? যে ডি এর সাথে বিসিটা সমান্তরাল, অর্থাৎ এই যে প্যারালাল, এই যে ফার্স্ট পয়েন্ট ডিই প্যারালাল টু বিসি, মানে ডি এর সাথে বিসি সমান্তরাল। এবং দ্বিতীয় পয়েন্টটা কি? ডিইটা বিসি এর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ তৃতীয় বাহুটা মানে বিসি, মানে হাফ ইন্টু বিসি, অর্ধেক মানে হাফ দিয়েই তো লিখি। এবার পরিষ্কার? এই হচ্ছে প্রামাণ্য। এখনো তো কিছু শুরু হয়নি, এবার হচ্ছে নেক্সট আর ফাইনাল স্টেজ যেটা আমরা করব। অঙ্কনটা আমাদের এখানে দরকার। অঙ্কন মানে আমাদের এক্সট্রা এই প্রমাণটা করতে গিয়ে আর কিসের সাহায্য নেওয়া হয়েছে, সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের কাছে অঙ্কন। অঙ্কন মানে আর কি আঁকতে হলো। তাহলে অঙ্কন কি করব এখানে? এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এই ইডি বা ডি যাই বলিস না কেন, আমরা ই থেকে ডি দেখছি। ইডিকে এফ পর্যন্ত এমনটা বর্ধিত করলাম যাতে ইডি সমান ডিএফ হয়, আর বি আর এফ কে যুক্ত করেছি। অর্থাৎ আমি যদি এখানে ছবিটা আঁকি, আমার এখানে কেমন দাঁড়াবে এটাকে একটু দেখে নেওয়া যাক। এই যে ইডিটা আছে, লাল কালি দিয়ে করছি, এই যে ইডিটা আছে, এই ইডি সমান করে আমি এটাকে এফ পর্যন্ত টানলাম, এটাকে নাম দিচ্ছি এফ, বর্ধিত করলাম। আর সাথে এই যে বি ছিল, এই বি এর সাথে এফটাকে জুড়ে দিলাম। বোঝাতে পেরেছি? মানে অঙ্কনটা কি করা হলো বোঝাতে পেরেছি? যাই হোক, আমার আঁকাটা খুব খারাপ স্টাইলে হচ্ছে, কিন্তু অঙ্কনটা কি হলো সেটা বোঝাতে পেরেছি। এটা হচ্ছে এফ, ঠিক আছে? নতুন যে পয়েন্টটা আছে এটাকে হচ্ছে এফ, আর এইটা আমাদের এই বি এর সাথে যুক্ত। এই যে ইডিটা আছে, এই যে সংযোগ সরলরেখাংশ, এই যে ইডিটা আছে, এই ইডি কে এই এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম যাতে এই ইডি সাথে ডিএফ সমান হয়। এইটা হচ্ছে আমাদের কাছে শর্ত। বোঝাতে পেরেছি? ইডি কে এফ বিন্দু পর্যন্ত, এই যে এফ বিন্দুটা ছিল, এই এফ বিন্দু পর্যন্ত বর্ধিত মানে বাড়িয়ে দিলাম, মানে এক্সটেন্ড করলাম যাতে এই ঘটনাটা ঘটে, ইডি সমান ডিএফ হয়ে যায়, মানে এই মাপটাও যা হয় এই মাপটাও ঠিক যেন তাই হয়। বোঝাতে পারছি এবার? ইডির সাথে ডিএফটা যেন সমান হয়, আর লাস্টে কি করেছি, এই এফ এর সাথে বিটাকে জুড়ে দিয়েছি। এই যে বি পয়েন্ট, এ বি সি ত্রিভুজের এই যে বি পয়েন্ট, এই বি এর সাথে এফটা জুড়ে দিয়েছি। এবার বোঝা গেছে ছবিটা কি করলাম আমি, অঙ্কনটা? এইটা হচ্ছে অঙ্কন। এবার এটাকে লিখলাম, এবার এটাকে গাণিতিক ভাষায় আবার অঙ্কনের জায়গায় লিখতে হবে। ছবিটা এরকম ভাবে চেঞ্জ করে এঁকেছি, এবার এখানে এই অঙ্কনের জায়গায় এবার আমরা লিখব। তাহলে অঙ্কনটা কি দাঁড়াচ্ছে? যে ইডি কে, কালিটা চেঞ্জ করে নিই, ইডি কে এফ বিন্দু পর্যন্ত, বেশি কিচ্ছু নয়, সিম্পলের ওপর দিয়ে গো, বর্ধিত করলাম যাতে কি হয়, এই ইডির সাথে ডিএফটা সমান হয়, এবং সাথে ওই যে বি এবং এফ কে যুক্ত করলাম। একটা মিস্টেক হলো, সেটা হচ্ছে দুবার এবং লিখে ফেলেছি, তাহলে ওটাকে ও করে দিই। অঙ্কনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? অঙ্কনের ভাষাটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? দেখ, যেমন ছবি ছিল ঠিক সেরকম ভাবেই বাকিটা জিনিস করে দিলাম। এই যে ইডি কে, এই যে ইডি ছিল এটা, তাহলে এইটা ছিল ডি পয়েন্ট, ডি পয়েন্ট একটু দূরে হয়ে গেছে, আমি একটু কাছে করে দিই, এগুলো একটু কারেকশন করার আছে। এটা একটু দূরে হয়ে গেছে আঁকাটা, এই যে ডি পয়েন্টটা এটাকে কাছে করে দিই। এই যে ইডি কে এফ পর্যন্ত বর্ধিত করলাম যাতে ইডি আর ডিএফ সমান হয়, আর বি আর এফ কে যুক্ত করতে। ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার?
ক্রিস্টাল ক্লিয়ার? ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের কাছে ফাইনাল স্টেজ, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ ওই যে রেজাল্ট প্রামাণ্য বিষয়গুলো এবার এদেরকে প্রমাণ করে দেখাবো। এবার হচ্ছে আসল জিনিস। তাই ফাইনাল স্টেজটাকে আমরা বলছি প্রমাণ। প্রদত্ত প্রামাণ্য অঙ্কন এই হচ্ছে আমাদের কাছে। তাহলে এবার কিভাবে আমাদের কাছে প্রমাণ করব সেটা হচ্ছে দেখে নেওয়া। ফার্স্ট যে টার্গেটটা আমাদের কাছে মাথায় রাখতে হবে, ছবিটা ভালো করে দেখবি। ছবিটা যদি খাতায় নাও এঁকে থাকিস, বইয়ের ছবিটাই লক্ষ্য কর, ওতেই সাহায্য হবে। ফার্স্ট যেটা আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের কাছে আমার ছবিটাই দেখাচ্ছি, এখানে এ ডি ই আর একটা হচ্ছে কি বি ডি এফ, এই দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে। এ ডি ই আর একটা হচ্ছে বি ডি এফ, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছিস তোরা? এদেরকে আমাদেরকে সর্বসম দেখাতে, ঠিক আছে? কারণ এদেরকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের কাছে একটা জিনিস প্রমাণ হয়ে যায়, আর সেই প্রমাণটাই কিন্তু করে দেখাবো। সেই সর্বসমতা বিষয়টা কিন্তু আমাদের কাছে মাথায়, সর্বসমতার শর্তগুলো তোদের মাথায় আছে, গত ক্লাস 7-এ পড়েছিস। বল সর্বসমতার শর্তগুলো। তার জন্য আমরা যে যে শর্তগুলো পড়েছিলাম সেটা হচ্ছে দেখে নে। যে কোনো ত্রিভুজ যেমনই ভাবে দেয়া থাকুক না কেন, কিছু ত্রিভুজ যদি কোণ বেশি হয় আমরা তাদের সিমিলারিটি বিশেষ করে আমরা সেগুলোকে বার করি। একটা ছিল সর্বসম ধারণা, আর একটা ছিল সদৃশকোণী ধারণা। এগুলো একদম পুরনো ক্লাস 7-এর জিনিস, সদৃশকোণী। তাহলে এই সদৃশকোণী মানে এমন ত্রিভুজ, ধরে নে সব কোণগুলো সেম, খালি ওদের বাহুগুলো আলাদা। মানে ত্রিভুজগুলোকে একই দেখতে, ঠিক আছে, কোণের দিক থেকে, কিন্তু বাহুগুলো আলাদা, সেগুলো হয় সদৃশকোণী। সর্বসমর জন্য যেগুলো আসে সেটা হচ্ছে বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, আর একটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিক বলছি কেন, তোর সমকোণী ত্রিভুজের জন্য এই আর এইচ এস, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইডের জন্য, রেক্ট্যাঙ্গুলার হাইপোটেনিয়াস সাইডের জন্য তখন এই আর এইচ এসটা লাগে। তাহলে মেন হচ্ছে আমাদের কাছে এই তিনটে, কিন্তু এই সর্বসমতার এই তিনটেই কিন্তু সূত্র আমাদের কাজে লাগে। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু, এটাই লক্ষ্য করবে। এই শর্তগুলো দেখাতে পারলেই আমরা যে কোনো দুটো ত্রিভুজকে কিন্তু সর্বসম বলতে পারি। আর সর্বসম দেখানো মানেই তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণগুলো কিন্তু সমান। যেমন আমি এখানে দুটো ত্রিভুজ দেখাতে চাইছি, সেটা হচ্ছে এ ডি ই আর একটা হচ্ছে পি ডি এফ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমাকে সর্বসম দেখাতে হবে। তার মানে কি পাই সেটা লিখে ফেলা যায়। প্রমাণের বিষয়তেই এইগুলো কিন্তু থাকছে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবার পরিষ্কার করে নেই। তাহলে আমাদের যে দুটো ত্রিভুজ ছিল তাদেরকে এবার ধর্ম নিয়ে দেখছি। ত্রিভুজ এডিই আর ত্রিভুজ পিডিএফ এর মধ্যে ছবিটা তোরা ভালো করে দেখিস, কিন্তু আমার এখানে ছবিটা উপরে আছে, তোরা কিন্তু বইয়ের ছবিটা ভালো করে দেখ। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি দেখা হচ্ছে, প্রথমত সর্বসম দেখাবো। তো কি কি দেওয়া আছে আমাদের কাছে এই দুটো ত্রিভুজের মধ্যে, কেউ বলতে পারবি? হাতের কাছেই আছে কিন্তু। এক এক নম্বর কি দেওয়া বলতো, এডি সমান হয়ে যাচ্ছে ডিবি। কেন? এটা আমাদের কাছে প্রদত্ত। আর দ্বিতীয়ত ডিই ডি বলতে পারিস বা ইডি বলতে পারিস, ইডি বলাই ভালো। ওটা ডি জায়গায় ওটাকে ইডি বলতে পারিস, খুব ভালো কথা। যেটা যেমন ভাবে দেয়া আছে, ইডি সমান হয়ে যাচ্ছে ডিএফ। এটা এটা আমাদের কিন্তু অঙ্কন অনুযায়ী। এই দুটো কিন্তু আমাদের কাছে প্রথমত দেওয়া, এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। এই যে আমরা আগেই লিখেছি, যে কোনো একটা ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তার মানে এখানে এ বি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এডি সমান হয়ে যাবে ডিবি বা বিডি। আর অঙ্কনে রেখেছি ইডিটাকে আমাদের এফ অব্দি বর্ধিত করেছি যাতে ইডি সমান ডিএফ হয়। তার মানে এই দুটো আমাদের কাছে অলরেডি দেয়াই ছিল।
তাহলে সেই অনুযায়ী কিন্তু লিখে ফেলবো। আর তৃতীয় একটা জিনিস আছে, সেটা ভালো করে লক্ষ্য কর। সেই ক্লাস 8-এই যখন পড়েছিলিস, যে কোনো দুটো ছেদক সরলরেখা পরস্পরকে ছেদ করলে তার ফলে উৎপন্ন প্রতিজোড়া বিপ্রতীপ কোণ কিন্তু সমান হয়। মনে পড়ছে, হ্যাঁ কি না? ধরে নে এটা হচ্ছে এবি সরলরেখা, এটা হচ্ছে তোর সিডি সরলরেখা, এ ও বিন্দুতে ছেদ করেছে, তার মানে প্রতিজোড়া বিপ্রতীপ কোণ সমান হবে, মানে এওসি সমান সমান হয়ে যায় বিওডি। কি রে, মনে পড়লো? ক্লাস 8-এ ছিল এটা। এখানেও ঠিক তাই আছে। কেন বলছি? এবি সরল রেখাটা দেখ আর ইএফ সরল রেখাটা দেখ, যেন পরস্পরকে ছেদ করে গেছে। ইয়েস অর নো? তাহলে আমাদের এই ছবি অনুযায়ী আমি কি লিখতে পারি? এই যে এই কোণটা আর এই কোণটা, তাহলে কি হবে? বিপ্রতীপ কোণ অনুযায়ী সমান হবে না রে? ছেদ করে আছে তো, ছেদ করে গেছে তো। হ্যাঁ, ওটা তো তখন পরে লাগলো, ওটা পরবর্তী তো না। আগে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। তাহলে এই দুটো কোণ কি বিপ্রতীপ কোণ অনুযায়ী সমান হবে? তাহলে তৃতীয় কোণ সত্যটা লাগলো, যে অ্যাঙ্গেল এ ডি ই সমান হয়ে যাচ্ছে বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল ইডি। কেন কি? এটাকে ব্র্যাকেটে বিপ্রতীপ কোণ, যেহেতু লিখে দিবি এবি ও ইএফ ডি বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের বিপ্রতীপ কোণ অনুযায়ী আমাদের ধারণাটা লিখলেই হবে। এটা হচ্ছে আমাদের ধারণাটুকু লিখলেই হবে। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমাদের কাছে তিনটে শর্ত হয়ে গেছে। তার মানে এটা কি একটা বাহুর শর্ত, এটাও একটা বাহুর শর্ত, মানে এস ফর সাইড কিন্তু, হ্যাঁ, এস ফর সাইড মানে বাহু, আর এ ফর অ্যাঙ্গেল মানে যে 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 বিষয়টা কাজে লাগানো হয়েছে। বোঝা গেল? তার মানে এখানে দুটো বাহু, এই লাস্টেরটা অ্যাঙ্গেল, তার মানে আমরা ত্রিভুজ দুটোকে কি বলতে পারি এখন? ত্রিভুজ এ ডিই, এই চিহ্নটাকে বলা হয় সর্বসমতার চিহ্ন। সর্বসম ত্রিভুজ বিডিএফ। কি শর্ত অনুযায়ী? দেখো ব্যাকেটে লিখে দিবি, সর্বসমতার বাহু কোণ বাহু, মানে এস এ এস শর্তানুসারে। আই পরিষ্কার হলো? এত দূর অবধি কারোর কোনো বুঝতে কোনো সমস্যা? কারোর কোনো বুঝতে? এত অবধি এসে আমি থামলাম, তোরা এত দূর অবধি বল সবাই, এত দূর আসতে বুঝতে কোনো অসুবিধা? এইবার আমাদের যে সর্বসম যেই মুহূর্তে দেখিয়ে দিলাম, আমাদের কাছে তখনই একটা নিয়ম আসে। কি নিয়ম? যে এই সর্বসম যে কোনো ত্রিভুজ যখনই আমি দেখিয়ে দিয়েছি, তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ কিন্তু সর্বদা সমান হয়। সেই অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সমান দেখিয়ে আমরা কিন্তু নেক্সট জিনিসের জন্য এগিয়ে দেব। কেন বলছি এবার দেখ। এই যে আমি ছবিটা এঁকেছি, কোন দুটো ত্রিভুজ ছিল? এ ডিই আর একটা হচ্ছে বিডিএফ। এই দুটোকে সর্বসম দেখিয়েছি, তার মানে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। তার মানে এই একটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই একটা সর্বসম ত্রিভুজের, তার মানে এরা কি হবে? সমান হবে। অনুরূপ মানে কি বলে মনে রাখবি, যে এমন দুটো বাহু যারা পরস্পর একদম প্যারালালি অবস্থিত, বা কোণগুলো যেন একটু বেশি কাছাকাছি অবস্থিত, এরকম কিছু। বাহু মানে একটু প্যারালালি অবস্থিত, সেটা সেরকম ভাবে। ঠিক আছে? এইখানে হচ্ছে সেই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু মানে হচ্ছে ওই ত্রিভুজটার জন্য এই, আর এই ত্রিভুজটার জন্য বিএফ। ক্লিয়ার? এবার সেটাই লিখবো। সর্বসম যখনই দেখিয়ে দিয়েছি, এবার ফাইনাল আমাদের কাছে স্টেজ যেটা হবে সেটা হচ্ছে তার জন্য কি লিখলাম সেটা। তাহলে এই ওই ত্রিভুজটার জন্য যেটা এসেছে সেটা হচ্ছে এই, সেটা সমান হবে কার সাথে? বিএফ এর সাথে। আর ব্র্যাকেটে লিখে দেবো, কেন লিখলাম? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বোঝা গেল? এইবার একটা জিনিস লক্ষ্য কর,
আমাদের কাছে এই আর বিএফ যদি সমান হয়, ছবিতে আমরা কি ছিল রে, এই ই বিন্দুটা, এই যে ই পয়েন্টটা এসি এর মধ্যবিন্দু না রে? তার মানে এই সাথে ইসিটা সমান না রে? একই না? এই সাথে ইসি সমান তো, যেহেতু ই বিন্দুটা ওর মধ্যবিন্দু। তাহলে আমাদের 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 আবার এখানে পেয়েছি এই সমান সমান হয়ে যাচ্ছে বিএফ, এই সমান বিএফ, আবার এই সমান ইসি। তার মানে কি বলতে পারি, ইসি সমান বিএফ না? এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? মানে কোনো অসুবিধা থাকলে তার উত্তর দেয়, আর কোনো অসুবিধা না থাকে তাহলে উত্তর দেওয়া দরকার। কোনো অসুবিধা? ঠিক আছে, কোনো অসুবিধা। তাহলে সেটাই এবার লিখবো। তাহলে আমাদের কাছে দেওয়া আছে প্রদত্ত ই এই সমান ইসি, তাই তো? যেহেতু একারে লিখে দেবো, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু প্রদত্ত অনুযায়ী। তাহলে এই সমান ইসি যদি হয়ে যায়, তাহলে আবার এই সমান বিএফ, তার মানে আমরা কি বলতে পারি, বিএফ ইকুয়ালস টু, তাহলে বিএফ এর সাথে ইসি আমরা পেলাম, এটা আমাদের কাছে হয়ে গেল। তোরা আবার এরকম ভাবে দেখতে পারিস, ইসিটাকে ওরকম ভাবে না নিয়ে, যেহেতু বি থেকে এফ এ উঠছে না, বি থেকে এফ এ উঠছে, তাহলে ওটাকে সি থেকে ইতে রাখলেও যা হবে, ই থেকে সিতেও রাখলেও তাই হবে। ই থেকে সিতে রাখলেও যা হবে, সি থেকে ইতে রাখলেও কিন্তু তাই হবে। সেমি তো লেন্থ দিচ্ছি ছবি অনুযায়ী। দেখ ছবিটা, আমি যদি থেকে সিতে রাখি, এই যে ই থেকে সিতে রাখি যা হবে, সি থেকে ইতে রাখলেও তাই হবে। একটা জিনিস লক্ষ্য কর, বি থেকে এফটা কিন্তু এইভাবে উঠেছে, তাহলে এখান থেকে সি থেকে ইতে আগে উঠবে। ই থেকে সিতে নামা মানে নামার মতন, ডাউন। তো এটা আপে যখন উঠেছে তাহলে আমি আপেই লিখি। যেহেতু বিএফটা আপে উঠেছে, তাহলে আমি কিন্তু এটাও আপে লিখি। মানে এই সঙ্গে ইসি লেখাও যা, এই সাথে ইসি লেখাও তাই, একই জিনিস, কোনো ব্যাপার নয়, খালি এটাকে একটু আলাদাভাবে লেখা আছে। পরিষ্কার? তার মানে এখন আমাদের হাতের কাছে রয়ে গেল যে নতুন জিনিস, সেটা হয়ে যাচ্ছে বিএফ এর সাথে সিটা সমান। এটা হচ্ছে আমাদের কাছে নতুন পাওয়া। এবার এটাকে ইউজ করে আমাদের নেক্সট জিনিসটাই এগোতে হবে। এবার লক্ষ্য, ত্রিভুজটার মধ্যে যে ডি এ ই পার্টটা আছে, ঠিক আছে, ত্রিভুজটার মধ্যে যে ডি এ ই পার্টটা আছে আর ডি বি এফ যে পার্টটা আছে, সেটা কি বলতো পরস্পরের? ছবিটা করলেই ভালোভাবে বোঝা যাবে। এই যে ডি এ ই কোণটা, মানে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা আর এই কোণটা, এরা পরস্পরে কি বলতো, কি কোণ? একটা সিনারিও দেখাই, সে ঠিক আছে কোনো ব্যাপার না, একটা সিনারিও দেখাই, কোন প্রকার সিনারিও বলছি সেটাকে দেখ। এই ধরে নে, এই একটা এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, এই একটা ছেদক, ঠিক আছে? তাহলে এই কোণটা আর এই কোণটাকেই তো আমরা কি বলি, একান্তর না? তার মানে যে কোনো সমান্তরাল সরলরেখার মধ্যে এই একটা ছেদক আছে। শুধু এইটাই হয় না, এটাও তো হয়? মানে যদি, মানে এইরকম ভাবে কল্পনা করা যায়, এরকম ভাবে যদি কল্পনা করা যায়, এই কোণটার রেসপেক্টেও এই কোণটাও না, আর অনুরূপ কারা হয়, এই কোণটার সাপেক্ষে এই কোণটা, হ্যাঁ, এই কোণটার সাপেক্ষে এই কোণ, অথবা এই কোণটার সাপেক্ষে এই কোণটা। এবার নিচের মধ্যেও হবে, এবার নিচের মধ্যেও কিন্তু আমাদের একান্ত খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? এইটুকু জিনিস ক্লাস এইটা তোদের পরিষ্কার তো? সেইটাকেই এখানে কাজে লাগানো হচ্ছে। এবার এইটা, এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি আছে, এই
এইটাকে যদি আমরা ছেদক বা ভেদক আকারে দেখি, এই যে রেখাটা, এই যে পাশের যে এসি বাহুটা, এই যে এসি বাহুটা আর এই যে বিএফটা, এই যে যোগ করা হয়েছে, তাদের মধ্যে এইটা হচ্ছে পরস্পর প্যারালাল আকারে ধরে এই যে এই একটা ছেদক সেটাকে কল্পনা করা হয়েছে, হ্যাঁ কি না? তার মধ্যে এই যে একটা ত্রিভুজের বাহুটা রয়েছে, সেই বাহুটাও এই ভেদকটাকে আমাদের তুলে ধরেছে বা ধারক হিসাবে বলতে পারি। মানে এই বাহুটাই এদের একটা, এই একটা প্যারালালটাকে রেখেছে, এই একটা জিগজ্যাগ ক্রসটাকে রেখেছে, আর এই কোণটা কি হবে? পরস্পর আমাদের একান্তর। তার মানে একান্তর হওয়ার অর্থ কি? এই যে বিএফ যে পার্টটা এসির পাতের সাথে সমান্তরাল না, হ্যাঁ কি না? বিএফ পার্টটা এসির পার্টের সাথে সমান্তরাল, আর বিএফ পার্টটা যেই মুহূর্তে এসির পার্টের সাথে সমান্তরাল হলো, এসির মধ্যেই আবার কি আছে, মানে বিএফটা রয়েছে এসির বলতে এইর পার্টে, আবার এইর সাথে ইসিও সমান্তরাল, মানে বিএফটা কার সাথে সমান্তরাল হয়ে গেল? ইসি এর সাথে। কারণ এটা বুঝতে কোনো সমস্যা? ইসি বল বা সিই বল একই জিনিস, বি থেকে এফ এ উঠছে বা সি থেকে এ উঠছে একই, ওটা খালি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, একই ব্যাপার, কিন্তু লেন্থ তো সেমই থাকবে, হ্যাঁ কি না? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ওই একান্তর কোণের যে ধারণাটা এলো, সেই একটা একান্তর কোণের ধারণাই কিন্তু আমাদের বাকি পুরো একদম মোড় বদলে দিল। সেটা এবার লিখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি অ্যাঙ্গেল ডিবিএফ, তাই তো? অ্যাঙ্গেল ডিবিএফ সমান, এইটা যদি তুই এর মাধ্যমে ক্যালকুলেট করিস তখনও দেখবি কিন্তু সেমই আসবে, ঠিক আছে? ওই দুটো কোণ বিপ্রতীপ আকারের থেকে ওইখান থেকে যখনই দিবি ওখান থেকে কিন্তু প্রমাণও করা যায়। এই যে দুটো কোণ ডিবিএফ আর ডিএই, এটা কিন্তু সমান, আবার একান্ত, এরা একান্ত। তাহলে অতএব আমরা কি দেখতে পাচ্ছি, যে বি থেকে এফ যে বাহুটা আছে সেটা প্যারালাল হচ্ছে থেকে এতে। সেটা কি ইমপ্লাই করবে, বিএফ যে বাহুটা আছে সেটা প্যারালাল হবে সি। পরিষ্কার? যেটা সমান্তরাল দেখাবো সেটা পরিষ্কার। আবার একটু আগে কি লিখলাম, বিএফ এর সাথে সিটা আবার সমান না? তার মানে এবার এই ছোট্ট এবার ছবিটা দেখ, এই যে বিএফ, ই এফ, ই, সি, এটা কি একটা, এই চতুর্ভুজটা কি একটা, হ্যাঁ, তার মানে এর জন্য কি তৈরি হলো, এই যে একটা সামান্তরিক তৈরি। সামান্তরিকের ধর্মটা কি, বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। শুধু পরস্পর সমান বলে দিলে হবে না, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এবার পরিষ্কার? এবার তোরা ছবিটা ভালো করে দেখ, বি এফ ইসি, আরে ডি নাম দিয়েছি কেন আমি, বি এফ ইসি, এই যে নতুন সামান্তরিকটা হলো, এটা কি একটা, একটা সামান্তরিক। কেননা কি পেয়েছি আমরা, বিপরীত বাহু, এই যে বিএফ ইসিটা বা বিএফ সিটা সমানও পেয়েছি, প্লাস বিএফ এর সাথে সিটা প্যারালালও পেয়েছি, সমানও হয়েছে সমান্তরালও হয়েছে, তার মানে এটা কি একটা সামান্তরিক। তাই ব্র্যাকেটে লিখে দিতে হবে, যেহেতু বিএফ ইসি চতুর্ভুজের, একটা চতুর্ভুজ, যে শর্তটা লিখতে হয় একটু আগেই বললাম সেটাই লিখে দিতে হবে, যে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান। ক্লিয়ার? তার মানে একদিকটা সমান্তরাল এসে গেছে, তার মানে এফ ই এর সাথে বিসিটাও আমাদের সমান্তরাল হবে না রে, এটা তো টোটালটা সামান্তরিক এসে গেছে। এই যে বিএফ ইসি যে ব্যাপারটা, আমি যারা ছবিটা যাচ্ছি, ওরে বাপ রে, এই যে বি এফ ই
সি, তার মানে এইটার সাথে এইটা সমান এবং এটা সমান্তরাল হলো, তার মানে এই এফ ই এর সাথে সিবি এটাও তাহলে সমান আর সমান্তরাল হবে। এবার ওটাই করব, ওটাই আমাদের ফাইনাল পার্ট। তার মানে এক পার্ট এসে গেছে, এবার বাকি পার্ট। সুতরাং এই যে আমাদের এফ ই পার্টটা ছিল সেটা প্যারালাল হবে কার সাথে? সমান্তরিকের আর একটা বিপরীত জোড়া বাহু কি হবে? সমান্তরাল হবে। এবার এফিটা যদি বিসি এর সাথে সমান্তরাল হয়, তার মানে এটা থেকেই আমরা বলতে পারি কি আমাদের যে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ ডিইটা সেটাও তাহলে বিসি এর সাথে প্যারালাল হবে। এটা বুঝতে কারোর সমস্যা? বাকিরা তাহলে এফির সাথে বিসিটা যখন প্যারালাল হলো, তার মানে ওই এফির মধ্যেই ছোট্ট পার্টটা ঢুকে আছে ডিই। ভালো করে ছবিটা দেখবি, এফির মধ্যেই ছোট্ট পার্টটা ঢুকে আছে, তাহলে ডি। আরে একটা সরলরেখার, এইটা একটা সরলরেখার, এই তো একটা, এই একটা ডি পার্ট, এই যে এফ ই এরই একটা পার্ট হচ্ছে ডি। তাহলে এফিটা যদি সমান্তরাল হয়ে যায় এটার সাথে, বিসিটার সাথে, তাহলে ডিটা আরামসে হতে বাধ্য তো, হ্যাঁ কি না? এটা যদি সমান্তরাল অলরেডি হয়ে যায় তাহলে এইটুকু অংশ তো হবেই হবে, আর সেটাই লিখেছে। তাহলে ডি এর সাথে বিসি প্যারালাল। আর আমাদের প্রামাণ্য বিষয় কি ছিল দেখ, একটা প্রামাণ্য, এই যে এক ডি এর সাথে বিসি প্যারালাল, প্রথম পার্টটা আমাদের প্রমাণ। আর ফাইনাল একটা পড়ে আছে। এবার এই যে সামান্তরিকটা, এই যে ছবিটা যখন এসেছে আরেকবার বলে দিই, যে সামান্তরিকটা তাহলে বিপরীত বাহুগুলি, একজোড়া বিপরীত বাহুগুলি কি হয়? সমান আর সমান্তরাল হয়। তার মানে এই দুটোর জন্য সমান এবং সমান্তরাল হচ্ছে, তাহলে এই উপরের দুটোর জন্য তাহলে সমান আর সমান্তরাল হবে। সামান্তরিকটা বি এফ ই, শুধু এইটুকু দেখ, এই যে এই উঠলো, এই আবার এই, ঠিক আছে? এই যে সামান্তরিকটা, এই যে বিএফ এর সাথে সিইটা আমাদের সমান এবং সমান্তরাল হবে, তাহলে বিসি এর সাথে এফইটাও সমান এবং সমান্তরাল হবে। এই যে নিচের সাথে এই উপরের সংযোজকটা, এবার বোঝাতে পারছি? নিচের এই ত্রিভুজের ভূমিটার সাথে উপরে এই সামান্তরিকের সংযোজক সরলরেখাংশের পার্থক্য। এই যে আমার হাতটা যাচ্ছে, এবার দেখতে পাচ্ছিস এই যে বাহুটা এবং এই যে নিচের বাহুটা, এরা হবে সমান এবং সমান্তরাল। যেহেতু এটা সামান্তরিক তাহলে এটা হতে বাধ্য। এবার পরিষ্কার? হ্যাঁ, ওইটাকেই এবার লিখি। তার মানে একটা পার্ট প্রমাণ আমাদের সমান্তরালের জন্য হলো। তার মানে তাহলে আমাদের কি হবে? যে বিসি এর সাথে এফি পার্টটা সমান হবে। আচ্ছা, এফিটা আবার কি ছিল রে? এই যে এফিটা কি ছিল? এই যে ডি বিন্দুটা এদের মধ্যবিন্দু ছিল, ডি থেকে এফ পর্যন্ত বর্ধিত করেছিলাম, যার জন্য কি হয়েছিল? এফ ডির সাথে ডিটা যাতে সমান হয়। এস অন্য, এটা অঙ্কন অনুযায়ী আমরা ধরে নিয়েছিলাম। তার মানে, তার মানে এই এফ ইটা, এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি? এফ ডি প্লাস ডিই। আবার এফ ডির সাথে ডিইটাও সমান, এই যে শর্তটা আমাদের কাছে দেওয়া আছে। তার মানে এই এফ ডির জায়গায় আবার কি বলে দিতে পারি? ডিই। তাহলে ডিই প্লাস ডিই, ব্র্যাকেটে লিখে দেবো অঙ্কন অনুযায়ী। পরিষ্কার? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এবং সহজ, মানটা সত্যিই খুব ইন্টারেস্টিং এবং সহজ, হালকা একটু বুঝতে হবে। তার মানে কি দাঁড়ালো? বিসি সমান হয়ে যাচ্ছে দুখানা ডি, দুটো ডি যোগ করলে, দুটো এক্স যোগ করলে 2x হয়, আর দুখানা ডি আছে, দুখানা ডি যোগ করলে কি হবে? 2d। বুঝতে পারছিস? এবার তাহলে ডিটার সাথে 2 গুণ আছে, 2 গুণটা আমি যদি ওই পাশে পাঠাতে চাই বাম পক্ষে, তাহলে ওটা কি হবে? গুণটা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ অফ বিসি। রে, সেকেন্ড প্রমাণটা এটাও ছিল তো নাকি? চট করে দেখে বলে দিই। ব্যাস, উপপাদ্যটা বোঝা গেল? যাকে বোঝা গেল তো বিষয়টা, ওই একান্তর কোণের পার্টটাই কিন্তু এখানে আমাদের কাছে টুইস্ট। এই যে একান্তর কোণের পার্টটা না সর্বসম করে তারপরে এই যে একান্তর কোণটাকে আনা, এটাই কিন্তু আমাদের কাছে এখানকার টুইস্ট। কিন্তু আবারও বলছি, বুঝতে পারছিস তো? একান্তর কোণের পার্টটা আনাই আমাদের কাছে এখানকার মেন, মেন মোটো যাকে বলে। বুঝতে পেরেছিস? এই যে কোণটা আমাদের একান্তর দেখাবে, এই যে ডি এ ইর সাথে ডিবিএফ, কেননা
এই যে এইটা ত্রিভুজের একদম পুরো একদম বিএফটা যেভাবে যোগ করা হয়েছে, তুই দেখ এইটাও কিন্তু সেরকম ভাবে এখানে তোলা। আর এরা কিন্তু আগেই আমরা সমান দেখিয়ে দিয়েছি। আর সমান যখনই দেখিয়ে দিই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তার মানে ধরে নে, তোরা কল্পনা করে নে এইটা এরকম ভাবে একটা জিগজ্যাগ ছেদক আঁকা আছে। বোঝাতে পারছি? মানে আমি যদি একটু পরিষ্কার জায়গা আমি এটাকে দেখাই, তাহলে এটা জিগজ্যাগ ছেদকটা কিন্তু এরকম দেখতে লাগছে। এই যে জেডটা উল্টানো জেড এর মতো, এই যে এই কোণটা আর এই কোণ কি হবে সমান একা। এবার বোঝাতে পারছি জিগজ্যাগ কোণটা কি? দেখ এই যে এই জিনিসটা, এই একান্তর কোণটাই আমাদের এখানে টার্গেট ছিল।